আসসালামু আলাইকুম। রাত হলেই খাটিয়া বহনকারী জিনদের সম্মুখীন হতো ইন্দোনেশিয়ার মাজিনাং গ্রামের গ্রামবাসীরা। এই ভয়ে গ্রামের কেউই সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতো না, কেননা যে একবার এই খাটিয়া দেখত তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না। এই জিনরা খুবই নৃশংসভাবে তাকে মেরে ফেলত। এক লোকের অভিশাপ থেকে জন্ম নেওয়া এই জিনদের নাম ছিল ক্রোমলীয়। আর এই অভিশাপের সাথে জড়িত ছিল জিয়া নামক এক অল্প বয়সী মেয়ে, যে কিনা নিজেও জানতো না যে তার এই গ্রামে আসার ফলে গ্রামবাসীরা কতটা ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছে। এখন কিভাবে এই অভিশাপের জন্ম হয়েছিল, জিয়াও বা এর সাথে কিভাবে জড়িত, সেই সাথে এই জিনদের হাত থেকে বাঁচার উপায় কি, এই সব কিছু জানবো সত্য মুক্তি পাওয়া আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভির গল্পে, যার নাম ক্রোমলীয়। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক ঘন জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন লোক মিলে একটা বড় গর্ত খুঁড়ছিল এবং তাদেরকে এই কাজ করার আদেশ দিচ্ছিল রুকমান নামের একজন লোক। আরো দুজন লোককে আমরা গাড়িতে বসে দূর থেকে এই সব কিছু দেখতে দেখি। রুকমান এখানে তার লোকজনকে দিয়ে শুধুমাত্র গর্তই খোঁড়াচ্ছিল না, বরং সেখানে থাকা অনেকগুলো লাশকে ওই গর্তের মধ্যে ফেলতে বলছিল। লাশগুলো ফেলতে ফেলতে এই ছেলেগুলোর মধ্যে থেকে দুজনকে আমরা দেখতে পাই যারা কিনা একটু ভয় পেয়ে যায়, তাই তাদের মধ্যে থেকে একজন আচমকাই সেখান থেকে পালাতে আরম্ভ করে। যা দেখা মাত্রই রুকমান এক সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে ওই ছেলেটিকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এরপর বলে বাকি যদি কেউ পালাতে চায় তাহলে তার লাশও এই কবরের মধ্যে দেওয়া হবে। ফলে বাকিরা ভয় পেয়ে যায় এবং কেউ কোনো রকম টু শব্দ করে না। এখন এইভাবেই সেখানে থাকা সবগুলো লাশকে এই গর্তের মধ্যে ফেলে রুকমান চলে যায় ওই গাড়ির কাছে। আমরা দেখতে পাই একটা খাটিয়াতে করে একজন লোককে বেঁধে আনা হচ্ছে ওই কবরের কাছে। তাই দেখে গাড়িতে থাকা ওই লোকটিও রুকমানের সাথে নেমে সামনের দিকে এগিয়ে আসে। আমরা দেখতে পাই খাটিয়াতে থাকা ওই লোকটি তখনও পর্যন্ত জীবিত আছে। লোকটিকে বেঁধে রাখা হয়েছিল ওই খাটিয়ার সাথে, যে কারণে সে নিজেকে মুক্ত করতে পারছিল না। লোকটির নাম জারট, আর যে গাড়িতে ছিল সেই লোকটির নাম ছিল প্রাপ্ত। জারট বুঝতে পারছিল যে প্রাপ্ত তাকে শেষ করে দিবে, তাই সে প্রাপ্তকে উদ্দেশ্য করে বলে যে সে তাকে চাইলেও শেষ করতে পারবে না। তার রক্ত যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বইবে ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। উত্তরে প্রাপ্ত বলে যে সে যতই কালো জাদুর উপাসনা করুক না কেন, প্রাপ্ত ঠিকমতো ভাবে জেনে গিয়েছে যে জারটকে কিভাবে থামাতে হবে। সে তার কাছে থাকা একটা হলুদ বই বের করে এবং জারটকে বলে যে জারটের এই বই পড়ে প্রাপ্ত জানতে পেরেছে কিভাবে জারটকে শেষ করে দিতে হবে, অর্থাৎ কিভাবে মারলে সে আর বেঁচে ফিরবে না। বইটিকে প্রাপ্তর হাতে দেখে জারট এবার একটু চুপ হয়ে যায়। ফলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এই বইতে সত্যি কালো জাদুকারী এই জারটের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। প্রাপ্ত তো এখানে জারটকে মারার জন্য একটা তলোয়ার পুরোপুরিভাবে ওই কালো জাদুর রিচুয়াল অনুযায়ী রেডি করে নিয়ে এসেছিল। এখানে প্রাপ্তর সাথে আরো একজন লোক ছিল, যাকে দেখে জারট বলে যে সে কিভাবে প্রাপ্তর সাথে যোগ দিয়েছে। তখন লোকটির কথা দ্বারা আমরা জানতে পারি যে সে পূর্বে জারটের সাথে কাজ করত। সে জারটকে দিয়ে অতীতে অনেককে খুনও করিয়েছে, তবে জারট তাদের প্রত্যেকের লাশ গায়েব করে দিত, এমনকি ওই মানুষগুলোর রক্ত পান করত। যে ব্যাপারটা জানার পর থেকে লোকটি ঠিক করেছে সে জারটকে আর কোনোভাবেই সাপোর্ট করবে না, কেননা তার মনেই হয় না জারট কোনো মানুষ, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখন প্রাপ্ত তলোয়ারটি হাতে নিয়ে নেয় এবং রুকমানকে ইশারা করে। ইশারার সাথে সাথে রুকমান তার সামনে দাঁড়িয়ে থাকা যে ছেলেগুলো মাটি খুঁড়েছে, সেই সাথে ওই খাটিয়াতে করে জারটকে এনেছিল তাদের সবাইকে একসাথে গুলি করে খুন করে। এটা দেখে এবার জারট বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে, তাই এবার তার কণ্ঠস্বর পাল্টে যায়। সেই পুরো গ্রামবাসীকে উদ্দেশ্য করে একটা স্পেল পড়ে, যা ছিল একটা অভিশাপ। অভিশাপ অনুযায়ী সে আবারও ফিরে আসবে এবং প্রত্যেকের উপর প্রতিশোধ নিবে। সে ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে যতদিন না পর্যন্ত তার রক্ত এই পৃথিবীতে বইছে। হয়তো বা সে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছিল। এখন এই কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে প্রাপ্ত তার গলা কেটে দেয়, আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় অতীতের এই দৃশ্যটি। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই যারা কিনা গাড়িতে করে ওই গ্রামের উদ্দেশ্যেই যাচ্ছিল। মেয়েটির নাম ছিল জিয়া। জিয়া এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। তা কেমন ইমোশনাল দেখে তার বন্ধু বলে যে তারা চাইলে এখনই জাকার্তা ফিরে যেতে পারে। যা শুনে জিয়া বলে যে সে তার পুরো জীবনটা তার মায়ের থেকে দূরে থেকেছে। তার মনেও পড়ে না সে শেষবার তার মাকে কবে দেখেছে, তবে তার মনে আছে যে তার মা এক সময় তাকে প্রচন্ড ভালোবাসতো। এখন এত বছর পর নিজের মায়ের মৃত্যুর সংবাদ শুনে জিয়া যে গ্রামে ফিরে যাবে না এই আশা কেউ কিভাবে করতে পারে, অর্থাৎ জিয়ার মা আজ মারা গিয়েছে। এই কারণেই সে মাজিংনান গ্রামে ফিরে যাচ্ছিল। সেখানে কাঁদতে কাঁদতে বলে যে হতে পারে সে অবৈধ কোনো সন্তান, এ কারণেই তার নানা তার মা থেকে তাকে এত বছর দূরে রেখেছে।
একথা শুনে দিন তাকে থামায় এবং বলে এরকম কথা বলতে হয় না। তখন জিয়া বলে যে সে যদি অবৈধ সন্তান নাই হয়ে থাকবে তাহলে তার বাবাকে নিয়ে এত কেন সিক্রেট, কেউ কেন তার বাবাকে নিয়ে কথা বলতে চায় না। এই সকল কথা বলতে বলতেই তাদের গাড়িটি গ্রামের মাইল ফলক পার করে। এমন সময় আমরা দেখতে পাই পুরো গ্রামে কালো মেঘ ছেয়ে গিয়েছে, আকাশে পাখিরা যেন ছটফট করছে, যা গোরস্থান থেকে লক্ষ্য করছিল প্রাপ্ত নিজেও। প্রাপ্তর বয়স এখন বেশ বেশি, মেয়ের মৃত্যুতে সে এখানে তাকে কবর দিতে এসেছে। ফলে আমরা বুঝতে পারি জিয়া হয়তোবা প্রাপ্তরই নাতনি। জিয়াকে হয়তোবা প্রাপ্তই এই গ্রাম থেকে দূরে রেখেছে কোনো এক বিশেষ কারণে। আর তার আশাটা যে শুভ না এটা তো আমরা একটু পরেই টের পাই যখন জিয়া ওই গোরস্থানের পাশে এসে নামে। দিন গাড়ি থেকে নামার পর তেমন কিছুই হয় না, তবে জিয়া গাড়ি থেকে নামার সাথে সাথে আশেপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সকলের মনে এক অদ্ভুত ভয় দেখা যায়। গাড়ি থেকে নেমে জিয়া এগিয়ে যায় তার মায়ের কবরের দিকে। সেখানে থাকা বাকিরা চলে যায়। জিয়া কবর জিয়ারত করে নানার সাথে বাড়িতে ফিরে আসে, যেখানে তার নানা তার উপর ভীষণ রেগেছিল। সে তার সাথে কোনো রকম কথাই বলতে রাজি ছিল না। জিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা মারা গিয়েছে। এই খবর জানার পর সে জাকার্তাতে কিভাবে বসে থাকতে পারত। প্রাপ্তও বা কেন তাকে দূরে রাখতে চাইছে, কেন সে চায় না জিয়া এই গ্রামে আসুক। তার এই প্রশ্নগুলো এড়িয়ে প্রাপ্ত তাকে বলে যে তার মায়ের কবর দেওয়া হয়ে গিয়েছে, তাই সে এখন তার শহরে ফিরে যেতে পারে। যা শুনে জিয়া এবার আরো বেশি রেগে যায়। তখন প্রাপ্ত তাকে মনে করিয়ে দেয় যে সে ভালো করেই জানে যে সে গ্রামে আসলে গ্রামের মানুষেরা নিরাপদ থাকবে না। এর উত্তরে জিয়া বলে যে সে কি এখনো তার বাবার ব্যাপারটা নিয়েই পড়ে আছে। তার বাবা মারা গিয়েছে 10 বছর আগে। 10 বছর আগে এই গ্রামবাসীদের কথাতেই সে গ্রাম ছেড়েছিল। এখনো পর্যন্ত গ্রামবাসীরা ওই কুসংস্কারেই বিশ্বাস করে আছে। যা শুনে প্রাপ্ত তাকে বুঝিয়ে বলে যে সে ভালো করেই জানে এই গ্রামটি বাকি 5টা গ্রামের মতো না। একথা বলে প্রাপ্ত সেখান থেকে বেরিয়ে যায়। আপনি যদি অবসর সময় গেমিং করে থাকেন তাহলে মোস্টবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে। আর এই গেমিং এর মাধ্যমে আপনি আসল নগদ পুরস্কারও জিততে পারবেন। এখানে সবথেকে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। এছাড়া মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোস্টবেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনাদের প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড বাংলা ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। এখনই সাইন আপ করুন মোস্টবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। দৃশ্য চলে যায় গ্রামের ভেতরে। আমরা জামাল নামের ওই লোকটিকে দেখতে পাই যে কিনা প্রাপ্তর সাথে ওই রাতে জারদকে খুনের কাজে নিয়োজিত ছিল। জামাল এখানে গ্রামবাসীকে জানায় যে আজ রাতে তাদেরকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, কারণ গ্রামে চলে এসেছে ইডার মেয়ে। যা শুনে গ্রামবাসীদের মধ্যে বেশ চিন্তার ছাপ দেখা যায়। জামাল সকলকে উদ্দেশ্য করে বলে আজ রাতের মতো কেউ যেন বাড়ি থেকে না বের হয়, এমনকি জানালা দরজা সবকিছু বন্ধ করে রাখে। কেউ দরজায় নক করলেও যেন কেউ দরজা না খোলে। সেই সাথে নামাজও যেন আজ সকলে বাড়িতে পড়ে। কেউ কোনো কাজেই যেন বাড়ি থেকে না বের হয়। সেই সাথে নিজেদের সন্তানদেরকেও বাড়ির 4 দেওয়ালের মধ্যেই রাখে। আর এর পরও যদি কেউ তাদেরকে দেখে তবে যেন কেউ সরাসরি তাদের দিকে না তাকায়। একথা শুনে সেখানে থাকা 2 জন পাহারাদার জিজ্ঞাসা করে যে যদি তারা সরাসরি তাদের চোখের দিকে তাকায় তাহলে কি হবে। উত্তরে জামাল বলে যে তারা তাহলে তার পেছনে পড়ে যাবে এবং তাকে না মারা পর্যন্ত ক্ষান্ত হবে না। এখানে কাদের কথা বলা হচ্ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট না, তবে আমরা বুঝতে পারি গ্রামবাসীরা এই ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিল। দৃশ্য চলে আসে বাড়িতে, যেখানে জিয়া এবং দিন মিলে জিয়ার মায়ের কাপড় গোছাচ্ছিল। কাপড়গুলো গোছাতে গোছাতে জিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এমন সময় হঠাৎই উপরের অ্যাটিক থেকে একটা বল গড়িয়ে গড়িয়ে তাদের সামনে এসে পড়ে, যা দেখে তাদের দুজনের মনেই কৌতূহল জাগে। তারা দুজনই এগিয়ে যায় অ্যাটিকের দিকে। সেখানে তারা তার নানার রেখে দেওয়া পুরনো অনেক জিনিসপত্র দেখতে পায়। তবে সেখানে উল্লেখযোগ্য ছিল একটা বাক্স, যেটা ছিল তালাবন্দি। এখানে জিয়ার খুব জানতে ইচ্ছা করছিল যে এর ভেতরে কি আছে। তবে এমন সময় সেখানে চলে আসে তার নানা। প্রাপ্ত তাদের দুজনকে এখানে দেখে বেশ রেগে যায়। সে জিয়াকে জিজ্ঞাসা করে যে সে এখনো পর্যন্ত রেডি হয়নি কেন। প্রাপ্ত দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে তাকে জাকার্তাতে রেখে আসবে। সে চায় না জিয়া এখানে থাকুক। জিয়া জিজ্ঞাসাও করে যে এই বাক্সের ভেতরে কি আছে, তবে প্রাপ্ত তার কথা ইগনোর করে। এখানে দিন মোটেও বুঝতে পারছিল না যে জিয়াকে এখান থেকে পাঠানোর জন্য তার নানা কেন এত মরিয়া হয়ে উঠেছে।
তাই সে এবার জিয়াকে এই ব্যাপারে প্রশ্ন করে। উত্তরে জিয়া বলে গ্রামবাসীদের জন্যই তার নানা এত বেশি মরিয়া হয়ে উঠেছে। জিয়া বলে তার নানা তাকে বলেছে যে তার বাবার নাকি এই গ্রামের সকলের কাছ থেকে অনেক দেনা পাওনা ছিল। এই ঋণের বোঝা নিয়ে সে হঠাৎই এক রাতে এই গ্রাম থেকে পালিয়ে যায়। এরপর থেকে তার বাবাকে আর দেখা যায়নি। তার নানার ধারণা যে সে গ্রামে আসলে তার বাবা আবারও ফিরে আসবে। এর ফলে গ্রামবাসীদের ক্রোধের শিকার হবে জিয়া। যদিও জিয়ার কাছে এমনটি মনে হয় না, তার মনে হচ্ছিল তার নানা তার কাছ থেকে কিছু লুকিয়েছে এবং তাকে মিথ্যা বলেছে। হতে পারে তার বাবা সত্যিই ফিরে আসতে চায়, তবে তার নানা তাকে আসতে দিচ্ছে না নিজের কোনো স্বার্থের কারণে। কেননা আজ থেকে 1 বছর আগে তার মা এবং নানার মধ্যে এই ব্যাপারে ফোনালাপ হচ্ছিল, যেটা সে গোপনে শুনে ফেলেছিল। তাই সে জানতে চায় যে তার বাবার সাথে আসলেই কি ঘটেছিল। সে এখানে দিনের কাছে ক্ষমা চায় তাকে এইসবের মাঝে জড়ানোর জন্য। এখন এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। গ্রামের মানুষেরা সন্ধ্যা নামার সাথে সাথে ওই দিন দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। নিজ নিজ ঘর থেকে কেউই বের হয় না। চারিদিকে এক থমথমে পরিবেশ। এর মাঝে আমরা প্রাপ্তকে দেখতে পাই, যে কিনা দেখে তার গাড়ির টায়ার ফেটে গিয়েছে। তার পাশেই দাঁড়িয়ে ছিল জিয়া এবং দিন। গাড়ির টায়ার ফেটে যাওয়ায় সে জিয়া এবং দিনকে জাকার্তাতে রেখে আসতে পারে না, তবে সে এত সহজে হাল ছাড়া পাত্রও ছিল না। তাই সে বাড়ির ভেতরে যায় এবং সেখান থেকে একটি বন্দুক বের করে নিয়ে আসে। সে দিনকে তার সাথে যেতে বলে। তারা গ্রামেরই একজন লোকের বাড়িতে যাচ্ছিল গাড়ি আনতে, যা শুনে জিয়া তাদের সাথে যেতে চায়। তবে তার নানা প্রাপ্ত বলে যে এই রাতে তার বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না। এমনকি বাড়িতে যদি কেউ আসেও তবুও যেন সে নিজেকে লুকিয়ে ফেলে, কেউ যেন তার উপস্থিতি টের না পায়। এই সব কিছু সে জিয়াকে সেফ রাখার জন্যই বলছে। তবে জিয়া তো এইসবের কোনো কিছুই বুঝতে চাইছিল না। সে বলে আজ রাতেই তাকে গ্রাম থেকে বের করার কি দরকার। যেহেতু টায়ার ফেটে গিয়েছে তাই টায়ার ঠিক হওয়া পর্যন্ত অন্তত পক্ষে একদিন তো সেই গ্রামে থাকতেই পারে। তখন তার নানা বোঝায় যে এটা তার জন্য সেফ না। তাই তো সে তাকে ভেতরে যেতে বলে সেখান থেকে তখনই রওনা হয় দিনের সাথে। জিয়া দিনকে যেতে দিতে চাইছিল না, তবে দিন এখানে জিয়ার নানার কথার অবাধ্য হয় না। প্রাপ্ত তাকে একটা টাওয়ার দেখিয়ে বলে সেখানে দাঁড়িয়ে যে কোনো মানুষকে দেখলে তার কাছে সাহায্য চাইতে। দিনও ওই টাওয়ারের দিকে চলে যায়। অন্যদিকে আমরা ওই 2জন পাহারাদারকে দেখতে পাই, যাদের মধ্য থেকে একজন বেশ ভয় পাচ্ছিল আজ রাতে বাইরে থাকতে। কেননা গ্রামের পরিবেশ প্রচন্ড থমথমে ছিল। দেখে মনে হচ্ছিল এটা যেন মৃতদের গ্রাম, কেউ ঘরের বাইরে পর্যন্ত আসছে না। তবে অন্যজনের মোটেও ভয় ছিল না। তার মতে তাদের ভয় পাওয়া একদমই উচিত হবে না, কেননা তাদেরই দায়িত্ব এই গ্রামকে রক্ষা করা। এখন এই গ্রামেরই জিয়ার বয়সী এক মেয়ে মিলিকে আমরা দেখতে পাই। এই বাড়িতে সে এবং তার মা থাকতো। হঠাৎ করে ফোন আসায় মিলি ওই কলটি রিসিভ করে, যেখানে জিয়া তাকে কল করেছিল। মূলত কিছুদিনের মধ্যে মিলির বিয়ে হতে চলেছিল। এই কারণেই মূলত জিয়া এত বেশি জেদ করছিল এই গ্রামে থাকার, কেননা মিলি তার ছোটবেলার বান্ধবী। তবে জিয়া এতক্ষণে বুঝতে পেরেছে যে তার নানা যত দ্রুত সম্ভব তাকে এই গ্রাম থেকে রেখে আসবে। এই নিয়েই 2 বান্ধবীর মধ্যে কথা চলছিল। তখন আমরা দিনকে দেখতে পাই, যে কিনা ওই টাওয়ারে একা বসেছিল। সে তার কাছে থাকা একটা ডায়েরি বের করে। এই ডায়েরিটি মূলত ছিল জিয়ার। সে এটা নিয়ে এসেছিল। এখানে জিয়া এবং তার ছবি ছিল, সেই সাথে ছিল অদ্ভুত কিছু পেন্টিং। সে এই ছবিগুলো দেখছিল। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চমকাতে শুরু করে। চারিদিকে যেন এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গ্রামের সকলে বাড়ির ভেতরে থেকে এই আভাস বুঝতে পারছিল। এমন সময় হঠাৎই নিজের সামনে দিন 2টো ছায়াওয়ালা পা দেখতে পায়, যা আবার মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। ফলে দিন একটু ঘাবড়ে যায়। এমন সময় সে তার সামনে কিছু লোকজনকে দেখতে পায়, যাদেরকে ডাক দিতেই তার পেছনে থাকা লাইটটি ফ্লিকার করতে করতে অফ হয়ে যায়। তখনই দিন খেয়াল করলে দেখতে পায় এটা কোনো মানুষ নয়, বরং 6টা জিন একটা খাটিয়াকে নিয়ে তার দিকে এগিয়ে আসছিল, যা দেখে দিন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে এই একই দৃশ্য দেখতে পারছিল মিলির মা এবং ওই 2 পাহারাদার। মিলির মা বাইরে এসেছিল কিছু জিনিসপত্র রাখতে। এমন সময় সে তার সামনে অন্ধকারের ভেতর দিয়ে ওই 6টা জিনকে খাটিয়া নিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে গ্রামের ওই 2 চৌকিদারও নিজেদের সামনে এরকমই একই দৃশ্য দেখতে পায়, যা দেখা মাত্রই ভীতু চৌকিদারটা আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে অন্য চৌকিদার সেখানে একা হয়ে পড়ে। তার সামনে দিয়েই জ্বলতে থাকা চোখওয়ালা খাটিয়া ধরা জিনরা যাচ্ছিল। এমন সময় তার পেছনে আরেকটা জিন চলে আসে, যা দেখে ওই চৌকিদার চিৎকার করে ওঠে। তখনই খাটিয়া ধরা ওই জিনেরা তার দিকে তাকিয়ে পড়ে। সেই সাথে মিলির মায়ের সামনে থাকা ওই জিনরাও তার দিকে তাকিয়ে পড়ে। ফলে মিলির মাও প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে ঘরের ভেতরে চলে আসে। জানালা দিয়ে দেখতে পাই ওই জিনেরা চলে যাচ্ছে। এমন সময় তার ঘরের লাইটগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। মিলিও বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সে জিয়ার সাথে কথা বলতে বলতেই ফোনটি রেখে দেয়, যার কারণ জিয়াও বুঝতে পারে না। এমন সময় মিলির মা তার কাছে এসে তাকে আলমারিতে লুকিয়ে দেয়।
কেননা সে নিজেও জানতো যে খাটিয়া দেখার পর ওই জিনেরা তাকে মারার জন্য এখানে আসবে। তাই সে মিলিকে বারবার করে বলে দেয় যে সে যেন আলমারি থেকে না বের হয় অথবা আলমারির বাইরে না তাকায়। আমরা এখানে তাদের বাড়িতে ওই জিনের উপস্থিতি টের পাই, যাকে আয়নায় দেখে মিলির মা এত বেশি ঘাবড়ে যায় যে সে নিজেও একটা খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ওই চৌকিদারও দৌড়াতে শুরু করেছিল। অন্যদিকে আমরা দিনকে দেখতে পাই, যে কিনা ওই স্থান থেকে পালিয়ে সরাসরি গিয়ে পৌঁছেছিল জিয়ার বাড়িতে। সেখানে সে গাড়ির পেছনে লুকিয়েছিল। জিয়া তার কাছে আসলে সে জিয়াকে নিয়ে দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন জিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। উত্তরে দিন বলে যে তাদের এখানে আসা উচিত হয়নি, সেই সাথে জিয়ার এখানে থাকার জন্য টায়ার পাঞ্চার করা উচিত হয়নি। ফলে আমরা বুঝতে পারি যে জিয়াই মূলত একটা ছুরির সাহায্যে তার নানার গাড়ির টায়ার ফাটিয়ে দিয়েছিল, যাতে করে আজ তাকে গ্রাম থেকে যেতে না হয়। জিয়ার মনে হচ্ছিল যে তার নানাই হয়তো বা দিনকে এসব উল্টোপাল্টা বুঝিয়েছে, কিন্তু দিন তাকে বোঝানোর চেষ্টা করে সে যা দেখেছে তা সত্যি দেখেছে। সে খাটিয়া বহনকারী ওই জিনদেরকে দেখেছে এবং এখন তারা তার পেছনে পড়ে আছে। দৃশ্য চলে যায় ওই দুই চৌকিদারের কাছে। পেছনে পড়ে যাওয়া চৌকিদার দৌড়ে চলে আসে তার চৌকিদার বন্ধুর কাছে। তারা দুজন এখন একসাথেই ছিল। কিছু কাজের জন্য একজন ভেতরে যায়, তবে অন্যজনের ডাক শুনে বাইরে আসতেই সে দেখতে পায় ওই চৌকিদার নিজেই নিজের মাথা আঘাত করছে। সে তাকে আটকাতে যায়, তবে সে মুহূর্তের মধ্যে বুঝে যায় যে এটা সে একা একা করছে না এবং হয়তোবা ওই জিনরাই তার মাথায় আঘাত করছে, যা দেখে অন্য চৌকিদারটি ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে মিলির মায়ের উপরও আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। তাকে ছুঁড়ে ওই জিন বিভিন্ন জায়গায় ফেলতে আরম্ভ করে। এক পর্যায়ে ওই জিন মিলির মায়ের গলা চেপে ধরে এবং তাকে শূন্যে ভাসিয়ে তোলে। এই দৃশ্য মিলি আলমারির ভেতর দিয়ে বাইরে দেখছিল, যদিও সে কাউকেই সেখানে দেখতে পারছিল না। তবে মুহূর্তের মধ্যে ওই জিন তার মায়ের গলা চিরে তাকে মেরে ফেলে। অন্যদিকে ওই চৌকিদার মাথা আঘাত করতে করতে যেমন তার নিজের মাথা ফেটে যায়, ঠিক তেমনই ওই বাঁশ ভেঙে সেটা গিয়ে পড়ে অন্য চৌকিদারের উপর, ফলে সেও মারা যায়। এখন খাটিয়া দেখা শেষ ব্যক্তি ছিল দিন, যার কাছে উড়ে এসে পড়ে একটা কাটা হাত। এই কাটা হাত দেখে দিন এবং জিয়া দুজনই ঘাবড়ে যায়। এমন সময় ওই জিন দিনকে গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে তোলে। এই দৃশ্য নিজের চোখে দেখে জিয়া যেন বিশ্বাসই করতে পারছিল না। সঠিক সময় সেখানে প্রাপ্ত চলে আসে। খালি চোখে ওই জিনকে দেখা না গেলেও গাড়ির কাচের রিফ্লেকশনে তাকে দেখা যাচ্ছিল, যেটা বরাবর গুলি করে দেয় প্রাপ্ত। এর ফলে ওই জিন গায়েব হয়ে যায় এবং তারা ছুটে পালাতে আরম্ভ করে। এভাবে পালাতে পালাতে প্রাপ্ত পিছে পড়ে যায়। জিয়া থেমে দাঁড়ায় প্রাপ্তর কাছে তার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। সে প্রাপ্তকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। তখন প্রাপ্ত দিনকে জিজ্ঞাসা করে যে সে ওই খাটিয়া ধরা জিনগুলোকে দেখেছে কিনা। দিন এই ব্যাপারে সম্মত জানায়, যা শুনে সে বুঝতে পারে এখন কথা বলার সময় মোটেও নেই। তাই সে দ্রুত এখান থেকে বেরোতে বলে। তবে জিয়া তো এখনই এই মুহূর্তে তার সকল প্রশ্নের উত্তর জানতে চাইছিল। সে জানতে চাইছিল এই সব কিছুর সাথে সে কিভাবে কানেক্টেড, তার বাবার কি হয়েছে। প্রাপ্ত এখানে ছোট্ট একটা আয়নার সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পিছে থেকে একটা জিন দিনকে টেনে নিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে জিয়া। অন্যদিকে প্রাপ্ত ওই ছোট্ট আয়নার সাহায্যে দেখার চেষ্টা করছিল যে ওই জিনটি কোথায় আছে। আয়নার সাহায্যে জিনের অবস্থান বুঝে সে সেদিকে গুলি করে দেয়। এর ফলে ওই জিনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। দিন এবারও বেঁচে যায়। তাই তো সে এবার জিয়াকে নিয়ে দৌড়ে পালাতে আরম্ভ করে। পিছে থেকে যায় প্রাপ্ত। জিয়া কিছুতেই তার নানাকে ফেলে রেখে পালাতে চাইছিল না, কেননা আপনজন বলতে একমাত্র তার নানাই আছে। তখন দিন তাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে বলে যে এই মুহূর্তে সব থেকে বেশি নিরাপদ প্রাপ্ত, কেননা প্রাপ্তর কাছে এমন হাতিয়ার আছে যা দিয়ে সে ওই জিনগুলোকে তাড়াতে পারছে। এছাড়া প্রাপ্তই তাকে বলেছিল যে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে হেল্প আনতে। তাই তাদের প্রথমে একটা বাড়ি খুঁজে বের করা দরকার, যেখান থেকে তারা ফোনের মাধ্যমে সাহায্য চাইতে পারবে। যত দ্রুত তারা এই কাজটি করতে পারবে তত দ্রুতই তারা জিয়ার নানার কাছে যেতে পারবে। তখন জিয়ার মনে পড়ে যায় মিলির কথা। সাহায্যের জন্য তার ছোটবেলার বান্ধবী মিলির বাড়িতে তারা যেতে পারে। তাই তো আর একটুও দেরি না করে দিন এবং জিয়া পৌঁছে যায় মিলির বাড়ির সামনে। বাড়ির পরিবেশ বেশ থমথমে দেখে তারা একটু অবাক হয়। বাড়ির ভেতরে ঢুকে তারা মিলিকে ডাকতে থাকে। কোথাও কোনো আলো জ্বলছিল না। দিন চলে যায় টেলিফোনের কাছে, তবে টেলিফোনটিও চলছিল না। এই সময় জিয়ার চোখ যায় সিলিং এর উপর, যেখানে খুবই ভয়ঙ্করভাবে পড়েছিল মিলির মায়ের লাশ, যা দেখে জিয়া চিৎকার করে ওঠে। দিন তাকে সামলাচ্ছিল। এমন সময় আলমারির ভেতর থেকে তাকে ডাকতে থাকে মিলি। যেহেতু আলমারির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল মিলির মা, জিয়া গিয়ে মিলিকে মুক্ত করে। মিলি জিয়াকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে ক্রমলিও এসেছিল, যার মানে জিয়া বুঝতে পারে না। আপাতত সে তার বান্ধবীকে সামলে কোনো মতে জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। এমন সময় দিন অনুভব করতে পারে যে আশেপাশে ওই জিন রয়েছে। তাই সে জিয়াকে বলতে থাকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে যেতে হবে। জিয়া বুঝতে পারছিল না যে মিলিকে সে কিভাবে সামলাবে, এর উপর আবার দিনের জীবনের উপর এত বড় ঝুঁকি। তখনই হঠাৎ করে দিন দেখতে পায় সামনে দিয়ে একটা গাড়ি আসছে। তাই তো সে দ্রুত এগিয়ে যায় সাহায্য চাওয়ার জন্য। তবে মুহূর্তের মধ্যে দেখা যায় সেটা কোনো গাড়ি নয়,
বরং ওই খাটিয়া বহনকারী ক্রমলীয়। মুহূর্তের মধ্যে ওই ক্রমলীয় হামলা করে দিনের এক পা কেটে ফেলে, যা দেখে জিয়া হতবাক হয়ে যায়। সে নিজেও এবার ওই ক্রমলীয় দেখতে পারছিল, তাই তো আর একটু দেরি না করে সে মিলির সাহায্যে দিনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এক পায়ে দিন কত দূরই বা যাবে, কিছু দূর গিয়েই সে মাটিতে পড়ে যায়। জিয়া তাকে ধরে কাঁদতে থাকে। তখন দিন তার মনে চেপে রাখা বহুল প্রতীক্ষিত কথাটি বলে যে সে জিয়াকে ভালোবাসে। এটুকু বলতেই হঠাৎ করেই তার বুক ফেটে যায়, সেই সাথে ফেটে যায় তার মাথাও। এই সব কিছু জিয়ার কোলের উপরই হয়, যা দেখে জিয়া একদমই সহ্য করতে পারে না। সে ছটফট করে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে মিলি নিজেই বুঝতে পারছিল না যে সে নিজেকে কিভাবে সামলাবে। এমন সময় মিলির সামনে কেউ একজন চলে আসে। দৃশ্য চলে যায় জামালের বাড়িতে। জামাল হলো এই গ্রামের গ্রাম প্রধান। জামালের বাড়িতে হঠাৎ করেই দরজায় নক হয়। জামাল এবং তার স্ত্রী একটু ভয় পেয়ে যায়। তবে বাইরে থেকে প্রাপ্তর ডাক শুনে জামাল চলে যায় দরজা খুলতে। দেখা যায় সত্যিই প্রাপ্ত এসেছে। প্রাপ্ত এসে জামালকে সব ঘটনা খুলে বলে। সেই সাথে এটাও বলে যে তার নাতনি জিয়াকে বাঁচানোর জন্য তার এখন জামালের সাহায্যের প্রয়োজন। তবে জামাল কিছুতেই নিজের স্ত্রীকে একা রেখে যেতে চাইছিল না। তখন প্রাপ্ত বলে তাহলে অন্ততপক্ষে সে যেন নিজের গলায় থাকা ওই তাবিজটি তাকে দিয়ে দেয়। জামালও প্রাপ্তর কথা মতো তার গলা থেকে তাবিজটি খুলে প্রাপ্তর হাতে তুলে দেয়। এরপর প্রাপ্ত টেবিলের উপরে থাকা কিছু লবণযুক্ত বুলেট নিজের কাছে নিয়ে নেয়। তখন জামাল জিজ্ঞাসা করে যে প্রাপ্তর আসল উদ্দেশ্য কি। উত্তরে প্রাপ্ত বলে সে জ্যারটকে জাগিয়ে তুলবে, আর এরপর তার নিজের মেয়ে অর্থাৎ জিয়াকে দিয়ে সে জ্যারটের খুন করাবে। একথা বলে সে বেরিয়ে যায় এবং জামালকে বলে যে সে যেন সাবধানে দরজা আটকে ভেতরেই থাকে। জামালও প্রাপ্ত বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজাটি বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যাকে কেউ একজন বেঁধে রেখেছিল। লোকটি তার কাছাকাছি এসে তার মুখ স্পর্শ করে তাকে বোঝার চেষ্টা করে, কেননা লোকটি অন্ধ ছিল। আর এই লোকটি আর কেউ নয় বরং রুকমান ছিল। হ্যাঁ, প্রথম দৃশ্যের সেই খুনি রুকমান। এখানে জিয়ার গলায়ও ওই একই রকম তাবিজ ছিল যা জামালের গলায় ছিল। রুকমান এখানে তার গলা থেকে তাবিজটি খুলে নেয় এবং বলতে থাকে এটার কারণেই জিয়া এখনো পর্যন্ত নিরাপদ আছে। জিয়া এর কিছুই বুঝতে পারছিল না যে রুকমান আসলে কোন অভিশাপের কথা বলছে। উত্তরে রুকমান বলে যে তার বাবার দেওয়া অভিশাপ। এখানে রুকমানের কাছ থেকেই জিয়া সবটা জানতে পারে। অন্যদিকে জামালের স্ত্রী জামালের উপর ভীষণ রেগে গিয়েছিল যে সে নিজের বিপদের কথা না ভেবে কেন প্রাপ্তকে ওই তাবিজটা দিয়ে দিল। উত্তরে জামাল বলে প্রাপ্তর মতো লোককে না বলার সাহস তার নেই। আমরা বুঝতে পারি প্রাপ্তকে সকলে ভীষণ ভয় পেত, গ্রাম প্রধানও। তবে গ্রাম প্রধান জামালের স্ত্রী ঠিকই বুঝতে পারছিল যে হয়তোবা তাদের প্রাপ্তর হাতে মৃত্যু হতো, নয়তোবা ওই জিনের হাতে। অন্ততপক্ষে ওই তাবিজের জন্য তারা প্রাপ্তর সাথে লড়াই করতে পারত। এই কথা বলতে না বলতেই হঠাৎ করে দরজায় নক শোনা যায়। প্রাপ্ত জামালকে বলছিল দ্রুত দরজা খোলার জন্য, যা শুনে জামাল আর তার স্ত্রীর কথা শোনে না। তখনই চলে যায় দরজা খুলতে। তবে দরজা খুলেই দেখা যায় এখানে তো কেউই নেই। সে এটা দেখে অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকায়, যেখানে তার স্ত্রী স্পষ্ট ওই খাটিয়া বহনকারী ক্রমলীয়দের দেখতে পারছিল। জামাল নিজেও তাদেরকে দেখে ফেলে আর এরপর তড়িঘড়ি করে দরজাটি বন্ধ করে দেয়। তবে ততক্ষণে একজন জিন অলরেডি জামালের স্ত্রীর উপর আক্রমণ করেছিল, তাকে গলা চেপে হাওয়ায় তুলে রেখেছিল। জামাল প্রথমে তো রিকোয়েস্ট করছিল তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সে দ্রুত টেবিলের কাছে চলে যায় ওই লবণ লাগানো বুলেটগুলোর জন্য। তবে সেখানকার সবগুলো বুলেটই প্রাপ্ত নিয়ে গিয়েছিল। তাই তো সে বেডরুমে চলে যায় এবং ড্রয়ার থেকে বুলেট বের করে সেটা দ্রুত গানে রিফিল করতে থাকে। এটা নিয়ে সে যতক্ষণে স্ত্রীকে বাঁচাতে আসে ততক্ষণে অলরেডি তার স্ত্রীকে খুন করে ফেলেছিল ওই জিন। ফলে সে অনেক বেশি আফসোস করতে থাকে এবং চিৎকার করে জ্যারটকে ডাকতে থাকে তার সাথে ফাইট করার জন্য। এর ফলে ওই জিনেরা এবার তার উপরই আক্রমণ করে। সে কোনো মতে ওই জিনদের হাত থেকে বেঁচে একটা ঘরে গিয়ে দরজা আটকে নেয়। তখনই তার সামনে চলে আসে ওই ভয়ঙ্কর জিনেরা এবং দেখতে দেখতে তাকে মাঝ বরাবর দুই ভাগ করে ফেলে। জামাল সেখানেই মারা যায়। এদিকে জঙ্গলে দিনের লাশের কাছে পৌঁছে প্রাপ্ত অবাক হয়ে যায় এটা দেখে যে সেখানে জিয়া নেই। জিয়া তো ছিল রুকমানের কাছে, যেখানে রুকমান তাকে জানায় যে তার নানা প্রাপ্তই জিয়ার বাবা অর্থাৎ জ্যারটের খুন করেছিল। জ্যারট এবং তার সাথীরা আসলে ডাকাত দল ছিল, সোজা কথায় খুনি দল, যাদেরকে কাজে লাগিয়ে গ্রাম প্রধানও অনেক কাজ করেছে। তবে জ্যারট সাধারণ কেউ ছিল না, সেই ডাকাতির পাশাপাশি কালো জাদুর উপাসনাও করত। এর ফলে তার হত্যা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তাকে গুলি করা হলেও তা আপনা আপনি ঠিক হয়ে যেত, তাকে কেউ কখনো মারতে পারত না। তাই তো তার নানা প্রাপ্ত একটা পদ্ধতি বের করে যার মাধ্যমে সে জ্যারটকে থামাতে পারত। সে জ্যারটের মাথা এবং শরীরকে দুই ভাগে আলাদা করে ফেলে এবং সেগুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় রেখে দেয়। একথা শুনে জিয়া হতবাক হয়ে যায়। এর মানে তার বাবা এখনো বেঁচে আছে? জামাল বলে হ্যাঁ, প্রাপ্তই তার শরীরের অংশ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। ওই
অংশগুলোকে এক করে এরপর সে যখন জীবিত হয়ে যাবে তখন যদি জিয়ার রক্ত লাগানো একটা ছুরি দিয়ে তার উপর আঘাত করা যায় তাহলে সে পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যাবে, কেননা তাকে একমাত্র খুন করতে পারবে তার নিজেরই সন্তান অর্থাৎ জিয়া। এটা তার অভিশাপের সাথেই ছিল, আর এটাই এখন করতে চাইছে জিয়ার নানা প্রাপ্ত। যা শুনে জিয়া হতবাক হয়ে যায়। সে বলে তার নানা কোনো খারাপ লোক নয়, তার নানা নিশ্চয়ই তার কথা বুঝবে। এছাড়া তার বাবা যতই শয়তানে পরিণত হোক না কেন, ছোটবেলায় যতটুকু তার মনে আছে তাতে তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসত। সে অনেক ভালো একজন পিতা ছিল, তাই তার পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে যে সে যদি তার বাবাকে বোঝায় তাহলে তার বাবা এই হত্যাযজ্ঞ বন্ধ করে দিবে, তখন আর রুকমানকে কিছুই করতে হবে না। একথা শুনে রুকমান হাসতে থাকে এবং বলতে থাকে যে সে তো জারদকে থামাতেই চায় না। সে কখন বলল যে সে জারদকে থামাতে চায়, বরং সে তো চায় এই গ্রামবাসীরা যেন শাস্তি পাক। এই গ্রামের গ্রামবাসীরা নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, তারা কেউই ভালো না। না হলে জারদের মতো একটা ডাকাত দলকে এক রাতে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। রুকমান নিজেই তাদের হত্যা করেছিল, তবে গ্রামবাসীরা এই ব্যাপারে কোনো রকম টুশব্দ পর্যন্ত করেনি। তাই তার মনে হয় সে নিজের সহ পুরো গ্রামবাসীর শাস্তি পাওয়া উচিত। আর প্রাপ্ত কোনো ভালো লোক নয়। প্রাপ্ত যদি ভালো লোক হয়ে থাকতো তাহলে সে তাবিজ অনেকগুলো বানাতো। গ্রামবাসীর কথা চিন্তা করে সে প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য তাদেরকে তাবিজ দিত। এই তাবিজ মূলত জারটের দাঁত থেকে বানানো হয়েছে। এ কারণেই এই তাবিজ যার কাছে থাকে তার উপর জারটের অভিশাপ পড়ে না। প্রাপ্ত এই তাবিজ মাত্র 3টা বানিয়েছিল। একটা সে জামালকে দিয়েছিল, একটা সে জিয়াকে দিয়েছিল, অন্যটা সে নিজের কাছে রেখেছিল। এমনকি রুকমানকে নিজের জীবন বাঁচানোর জন্য 10 বছর আগে নিজের চোখ নষ্ট করে ফেলতে হয়েছিল, এটা ভেবে যে যদি চোখই না থাকে তাহলে সে কখনোই ক্রমলীয় দেখতে পারবে না, আর এর ফলে জারুটের করা অভিশাপে অভিশপ্তও সে হবে না। এখন তার মূল উদ্দেশ্য হলো জারুটকে জীবিত করে তোলা এবং তাকে দিয়ে গ্রামবাসীদের উপর প্রতিশোধ নেওয়ানো। আর এই কারণেই সে জিয়াকে খুন করার জন্য এখানে তুলে এনেছে। একথা শুনে জিয়া হতবাক হয়ে যায়। একমাত্র জিয়াই পারত জারুটকে আটকাতে। এ কারণেই রুকমান ঠিক করেছিল যে জিয়া না থাকলে জারুটকে আটকানোর মতো কেউই বেঁচে থাকবে না, তাই সে জিয়াকে মেরে ফেলবে। তবে সে জিয়াকে গুলি করতে যাবে এমন সময় জিয়া তাকে লাথি মারে এবং চুপচাপ সেখানেই পড়ে থাকে, যাতে করে আওয়াজ শুনে রুকমান বুঝতে না পারে যে জিয়া কোথায় আছে। এদিকে গুলির শব্দ শুনে সেখানে চলে আসে প্রাপ্ত এবং রুকমানের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অন্ধ রুকমান প্রাপ্তর সাথে পেরে ওঠে না। প্রাপ্ত এখানে রুকমানকে ঘুষি মেরে মেরে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় জিয়া তাকে থামায়, কেননা সে কিছুতেই চাইছিল না যে তার নানা কোনো খুন করুক। তার নানা অর্থাৎ প্রাপ্ত এসে জিয়াকে মুক্ত করে এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে এই যে পুরো ঘটনাটি ঘটছিল, অর্থাৎ রুকমান জিয়াকে যা যা বলেছিল সেই সাথে প্রাপ্ত এবং রুকমানের হাতাহাতি সবটাই লুকিয়ে লুকিয়ে দেখেছিল মিলি। অর্থাৎ সে এখন জেনে গিয়েছিল যে তার মায়ের মৃত্যুর পেছনে তার ছোটবেলার বান্ধবী জিয়াই দায়ী। অন্যদিকে জিয়া এবং তার দাদা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। জিয়ার দাদা বলে যে জিনগুলো তার সামনে এসেছে ভালোই হয়েছে, অন্ততপক্ষে এখন জিয়া তাকে বিশ্বাস করবে। একথা শুনে জিয়া হেসে বলে যে বিশ্বাস আর তার নানাকে, যে কিনা এতদিন যাবৎ তার বাবার ব্যাপারে তাকে মিথ্যা বলে এসেছে, সে এখন সবটা জানে। সে জানে তার বাবার এই অবস্থার জন্য তার নানাই দায়ী। একথা শুনে তার নানা বলে ভালোই হয়েছে সে সবটা জেনে গিয়েছে। একথা বলেই সে জিয়ার হাতে একটা কাট লাগায়। মূলত সেই ছুরিতে জিয়ার রক্ত লাগাচ্ছিল যাতে করে জিয়াকে দিয়ে সে জারদকে মারাতে পারে। এটা জানার পর জিয়া আরো বেশি রেগে যায় এবং প্রাপ্তকে শয়তান বলে গালি দিতে থাকে। যা শুনে প্রাপ্ত বলে যে জিয়াকে বাঁচানোর জন্য সে শয়তান হতেও রাজি আছে। সে যা কিছু করছে জিয়াকে ভালোবেসে করছে। তখন জিয়া বলে তার বাবাও ভালো, তার বিশ্বাস তার বাবা তার কোনো ক্ষতি করবে না। তবে প্রাপ্তর মতে জারদ এখন শয়তানে পরিণত হয়েছে। সে কোনো মানুষ নয় যে নিজের সন্তানের উপর টান থাকবে। তাই সে বলে জিয়া যদি রাজি না হয় তাহলে সে জিয়ার রক্তমাখা এই ছুরি দিয়ে নিজেই জারদকে খুন করবে। যা শুনে জিয়া বলে সে তাকে আপ্রাণ চেষ্টা করবে আটকানোর। এর প্রত্যুত্তরে প্রাপ্ত বলে যে এর জন্য আগে জারদকে জাগিয়ে তুলতে হবে। একথা বলেই সে হাঁটতে শুরু করে। জিয়াও তার পিছু পিছু পৌঁছে যায় তার নানার বাড়িতে। সে এখানে এসে অবাক হয়ে যায়। তখন তার নানা জানায় যে নিজের বাড়ির ব্যাকইয়ার্ডেই সে জারদের লাশ লুকিয়ে রেখেছিল, যে ব্যাপারে শুধুমাত্র সে বাদে আর কেউই জানতো না। একথা শুনে জিয়ার আরো বেশি রাগ হতে থাকে। সে প্রাপ্তকে বলে তার জন্যই এই সবকিছু হয়েছে। সে রুকমানের কাছ থেকে জানতে পেরেছে প্রাপ্তই ওই ডাকাত দল গঠন করেছিল, অর্থাৎ তার বাবাকে ডাকাতি এবং কালো জাদুর পথে প্রাপ্তই নিয়ে গিয়েছিল। প্রাপ্ত বলে যা হয়েছিল তা অতীতে হয়েছিল। সে চেষ্টা করেছে এই সবকিছু শুধরানোর, তার জন্যই গ্রামবাসীরা এখনো পর্যন্ত জীবিত আছে। জিয়া তবুও তাকেই দায়ী করতে থাকে। তখন প্রাপ্ত জিয়াকে দায়ী করতে শুরু করে। তার মতে জিয়া যদি ঘাড়তারামি করে এখানে না আসতো তাহলে আজ এই সিচুয়েশন কখনোই ক্রিয়েট হতো না।
সে জিয়াকে শহরে রেখেছে শুধুমাত্র এই সব কিছু যাতে না হয় এই জন্য। আর জিয়ার জন্য কতগুলো প্রাণ গিয়েছে, এর দায়ভার কি জিয়া এড়াতে পারবে? এই কথা শুনে জিয়াও এবার কষ্ট পায়। সে বলতে থাকে যে হ্যাঁ, তার জন্য শুধুমাত্র গ্রামবাসীরই নয়, বরং তার ভালোবাসা অর্থাৎ দিনের প্রাণও গিয়েছে। এ কথা শুনে প্রাপ্ত বুঝতে পারে যে জিয়া মনে প্রচন্ড কষ্ট পেয়েছে, তাই সে তাকে বোঝানোর চেষ্টা করে। তবে এইবার জিয়া কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে বলে যে রুকমান ঠিকই বলেছিল, গ্রামবাসী সেই সাথে প্রাপ্তরও এই শাস্তি পাওয়া উচিত, কেননা তার বাবার সাথে সত্যিই অন্যায় হয়েছে, যে অন্যায়ে গ্রামবাসীও কোনো রকম বাধা দেয়নি। প্রাপ্ত আগেই ওই তাবিজটি কালেক্ট করে তার গলায় পরিয়ে দিয়েছিল। জিয়া এখানে তাবিজটি ছিঁড়ে ফেলে, ফলে জিয়াও এবার অভিশপ্ত হয়ে যায়। বাড়ির লাইটগুলো ফ্লিকার করে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে জিয়ার গলা চেপে ধরে ওই জিন। প্রাপ্ত ওই জিনের উপর গুলি করে জিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তবে এরই মাঝে জিয়াকে আবারও আরেকটা জিন ধরে বসে। তখন প্রাপ্ত আয়না দিয়ে ওই জিনের পজিশন দেখে ওই তাবিজটি তার দিকে ছুঁড়ে মারে, ফলে জিনটি গায়েব হয়ে যায় এবং জিয়া মাটিতে গড়িয়ে পড়ে। গড়িয়ে গড়িয়ে সে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তবে প্রাপ্ত তাকে না উঠিয়ে বরং তার পাশে থাকা ওই তাবিজটি নিয়ে নেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে জিয়াকে বাঁচাতে হলে আগে তাকে জারদকে জাগিয়ে তুলতে হবে, আর এরপর তাকে শেষ করে দিতে হবে। এ কারণেই সে ওই তাবিজ অর্থাৎ জারটের দাঁতগুলো নিয়ে পৌঁছে যায় তার বাড়ির ব্যাকইয়ার্ডে, যেখানে গ্যারেজের ভেতরে একটা খাটিয়ার ভেতর করে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল জারটের লাশ, তাও আবার মাথাবিহীন। সে ওই মাথাবিহীন লাশটিকে নামিয়ে আনে। সে এখানে অ্যাটিক থেকে ওই বাক্সটিও নিয়ে এসেছিল, যার মধ্যে ছিল জারটের মাথা। এই বাক্সটি দেখে সেদিন জিয়া তাকে জিজ্ঞাসা করেছিল যে এর মধ্যে কি আছে। এখন এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা নিজের পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিল, তবুও সে কষ্ট সহ্য করে কোনো মতে নিজেকে ঠিক করে, কেননা সে তার সামনে ওই খাটিয়া ধরা জিনগুলোকে দেখতে পারছিল। তাই তো দ্রুত উঠে সে ওই জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করে। এমন সময় ওই জিনগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, তার যাওয়ার মতো আর কোনো দিক ছিল না। এমন সময় সে তার সামনে ওই খাটিয়াটি দেখতে পায়, যার আশেপাশে কোনো জিন ছিল না। তাই তো জিয়া সাহস করে ওই খাটিয়াটির দিকে এগিয়ে যায়। তবে সেখান থেকে কাপড় সরাতেই সে হতবাক হয়ে যায়, কেননা তার ভেতরে জিয়া নিজের লাশ দেখতে পাচ্ছিল। এরই মাঝে ওই শয়তানরূপী জারট তার উপর আক্রমণ করে। সে জিয়ার গলা চেপে তাকে হত্যা করার চেষ্টা করছিল। তখন জিয়া তাকে বাবা বলে ডাকতে থাকে এবং তাকে মনে করিয়ে দেয় যে সে তার মেয়ে। তার এই কথাই আমরা জারটকে একটু শান্ত হতে দেখতে পাই, যেন তার ছোট্ট জিয়ার কথা মনে পড়ছিল। এদিকে প্রাপ্ত জারটের মাথা নিয়ে তার বডির কাছে রেখে দেয়, আর এরপর তার কাছে থাকা ওই তাবিজের দাঁতগুলো একে একে লাগিয়ে দেয় জারটের মুখে। এর ফলে তার শরীর পূর্ণতা পায়। প্রাপ্ত বসেছিল জারট জেগে ওঠার সাথে সাথে তাকে শেষ করে দেওয়ার জন্য। তবে এরই মাঝে পিছে থেকে তার উপর আক্রমণ করে রুকমান, কেননা সে তো চাইছিলই না যে জারট আবারও জাগ্রত হোক। সে শুধুমাত্র চাইছিল এই অভিশাপের দরুন পুরো গ্রামবাসী যেন মারা যায়। এখানে প্রাপ্ত এবং রুকমানের হাতাহাতিতে প্রাপ্ত পড়ে যায়। এরই মাঝে জারটের শরীর পূর্ণতা পায়, যার ফলে এবার তার শয়তানি আত্মা জিয়াকে ছেড়ে দিয়ে ছুটে আসে নিজের লাশের কাছে। সে ওই লাশের মধ্যে প্রবেশ করে। এই জিনিস দেখে রুকমান দৌড়ে গিয়ে তার বাঁধনগুলো খুলে দেয় এবং তার সামনে মাথা নত করে বসে থাকে। আমরা দেখতে পাই জারটের চোখ দুটো জলজল করছে। জিয়াও বুঝতে পারে যে জারট হয়তো বা নিজের শরীরে ফিরে গিয়েছে, তাই সে ছুটে চলে যায় ওই ব্যাকইয়ার্ডের দিকে। এদিকে আমরা ব্যাকইয়ার্ডে দেখি যে জারট উঠে বসেছে। রুকমান এখানে তার সামনে মাথা নত করে এবং তার কাছে ক্ষমা চায় ওই রাতের জন্য। তবে জারট তো এখন পুরোপুরি প্রতিশোধ স্পৃহায় জ্বলছিল, যার প্রথম শিকার হয় রুকমান। সে রুকমানের গলা কেটে সেখান থেকে রক্তপান করে। এভাবেই জারট আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে এগিয়ে যায় শ্বশুর এবং নিজের খুনি প্রাপ্তর দিকে। তার মতে প্রাপ্ত তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, এমনকি তার মেয়েকেও। একথা বলেই সে প্রাপ্তকে আঘাত করে। তখন প্রাপ্ত বলে যে তার মেয়ে ইডার সব থেকে বড় রিগ্রেট ছিল তাকে বিয়ে করা। সে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জারটকে ঘৃণা করে গিয়েছে। তার মতো মেয়ে যদি জারটকে ঘৃণা করতে পারে, তাহলে জারট খুবই নগণ্য একজন মানুষ। যার প্রত্যুত্তরে জারট বলে যে সে তার স্ত্রীর সাথে সুখে ছিল, এমনকি সে ইডার কথায় কালো জাদু করাও ছেড়ে দিয়েছিল। তবে প্রাপ্তই তাকে জোর করেছিল কালো জাদুর সাধনা চালিয়ে যেতে, যাতে করে সে এই কাজে আরো বেশি মাহির হয়। উপর থেকে কারোর আদেশে প্রাপ্ত এই সকল কাজ করত। আর একটা পর্যায়ে নিজেকে লুকিয়ে রাখার জন্য সে ওই সকল মানুষকে মেরে ফেলেছিল যাদেরকে দিয়ে সে এই অপকর্মগুলো করত, আর তাদের মধ্যে জারটও একজন। এই অপবাদ প্রাপ্ত মেনে নেয় এবং স্বীকার করে নেয় যে সে এই কাজ উপরমহলের আদেশ থেকে করেছিল। এখানে প্রাপ্ত উপরমহল বলতে কার কথা বলছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত সেখানে চলে আসে জিয়া। জিয়াকে দেখা মাত্র প্রাপ্ত জারটকে বলে যে জিয়া পুরোপুরি দেখার আগেই সে যেন তাকে মেরে ফেলে, কেননা জিয়া তার বাবার এই ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারবে না। তখনই জিয়া পেছন থেকে জারটকে বাবা বলে ডাকে। জারটের মধ্যে কোথাও না কোথাও তার মেয়ের জন্য ভালোবাসা ছিল, তাই সে এগিয়ে যায় জিয়ার দিকে। জিয়াও তাকে জড়িয়ে ধরে এবং জারটকে বলে যে সে তাকে অনেক মিস করেছে। সে তার বাবাকে পেয়ে ভীষণ খুশি, তাই জারট যেন এখন এই সব কিছু বন্ধ করে দেয়। সে নিজেও তার নানার উপর রেগে আছে, তবে সে চায় না তার নানা মারা যাক। তখন জারট বলে জিয়া তার মায়ের মতোই অনেক দয়ালু,
তবে জারদ তেমনটি নয়। সে কাউকে ছাড়বে না। নিজের এবং নিজের পরিবারের কষ্টের জন্য সে একে একে সকলকে মেরে ফেলবে। একথা বলে সে প্রাপ্তর দিকে এগোচ্ছিল। এমন সময় জিয়া এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং আবারও বোঝানোর চেষ্টা করে যে তার বাবা যেন অন্ততপক্ষে তার কথা ভেবে এই সব কিছু থামিয়ে দেয়। তার নানাকে দ্রুত হসপিটালে নেওয়া প্রয়োজন। সে চায় না তার নানাকে হারাতে। তবুও জারদ তার কথা শোনে না। সে জিয়ার মুখ ধরে তাকে ফেলে দেয় এবং এগিয়ে যায় প্রাপ্তর দিকে। এদিকে প্রাপ্ত জিয়াকে বলতে থাকে যে সে যেন তার বাবার এই ভয়ানক রূপ না দেখে, সে যেন এখান থেকে চলে যায়। একথা শুনে জারদ জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার দিকে এগিয়ে যায়। তবে জিয়ার পরিকল্পনা অন্য কিছু ছিল। সে বুঝতে পেরেছিল যে সে জারদকে আটকাতে পারবে না। পুরো গ্রামবাসী, সেই সাথে তার নানা, সবাই মারা যাবে। তাই তো সে এখানে বেছে নেয় জারদকে মারার উপায়। তাই সে সেখান থেকে একটা ছুরি তুলে নেয় এবং নিজের হাতে আবারও কাঠ বসায়। নিজের রক্ত মাখিয়ে সে ওই ছুরিটি নিয়ে রেডি হয়ে থাকে। আর এরপর জারদ যখনই তাকে জড়িয়ে ধরতে যায় তখনই সে তার বাবাকে ওই ছুরি দিয়ে আঘাত করে, যা দেখে জারদ নিজেই অবাক হয়ে যায়। তবে তার মুখে জিয়ার এই কাজের জন্য কোনো রকম অভিযোগ ছিল না, বরং সে হাসি মুখে তার মেয়ের হাতে মৃত্যুবরণ করে, যা দেখে জিয়া অনেক বেশি ভেঙে পড়ে। এরপরও নিজেকে সামলে সে চলে যায় তার নানার কাছে। তার নানা তাকে বলে যে সে সারা জীবন এই সব কিছু লুকিয়ে এসেছে, কেননা সে কখনোই চায়নি তার করা পাপের ফল জিয়া ভোগ করুক। সে জিয়াকে অনেক ভালোবাসে, তাই জিয়া যেন একজন স্ট্রং মেয়ের মতো করে নিজেকে গড়ে তোলে। তবে জিয়া তো তার নানাকে এইভাবে বিদায় দিতে রাজি ছিল না। তাই সে তার নানাকে বলে উঠে দাঁড়াতে, সে তাকে হসপিটালে নিয়ে যাবে। এভাবেই কোনো মতে কষ্টে সে তার নানাকে তুলে হসপিটালের জন্য বের হতে যাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে মিলি, তাও আবার বন্দুক হাতে। সে জিয়াকে উদ্দেশ্য করে বলে তার জন্যই তার মা মারা গিয়েছে, গ্রামের অনেকেই মারা গিয়েছে। সেটা জানার পর জিয়াকে কিভাবে ছেড়ে দিবে। একথা বলে কাঁদতে কাঁদতে মিলি জিয়ার উপর উল্টোপাল্টা গুলি চালাতে থাকে, যার কয়েকটা জিয়ার গায়ে লাগে, কয়েকটা আবার তার নানার গায়ে। তবে প্রাপ্ত এখানে নিজে মারা যাওয়ার আগে জিয়াকে বাঁচানোর জন্য একটা কোড়াল ঢুকিয়ে দেয় মিলির কাঁধে, যার ফলে মিলি সেখানেই মারা যায়। এরপর প্রাপ্তও মারা যায়। এতে করে জিয়া একদমই ভেঙে পড়ে এবং হাউমাউ করে কাঁদতে থাকে তার নানার জন্য। এখন আর তার পৃথিবীতে আপন বলতে কেউই থাকলো না। এইসব কিছু ভেবে জিয়া এবার নিজের মৃত্যু মেনে নিচ্ছিল। এমন সময় সে কিছু একটা ভাবে এবং তার পাশে পড়ে থাকা জারদকে মারা ওই ছুরিটি হাতে তুলে নেয়। ওই ছুরিতে লেগেছিল জারদের রক্ত, যা সে খেয়ে নেয়। আর এর সাথে সাথে জিয়ার চোখ জলজল করতে আরম্ভ করে, ঠিক জারদের মতো করে। তার পাশেই পড়েছিল তার বাবা এবং নানার লাশ, যা দেখে সে চিৎকার করে কাঁদতে থাকে। আর এরই সাথে এই ভয়ঙ্কর রাতের অবসান ঘটে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আকাশের কালো মেঘ সরে যায়। গ্রামে ইলেকট্রিসিটি ফিরে আসে। এরই সাথে আসে এক নতুন ভোর। ভোরবেলা আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা গ্রাম থেকে বের হওয়ার ওই ফাঁকা রাস্তা ধরে একা একা হেঁটে যাচ্ছিল। এমন সময় সে হঠাৎই কিছু একটা অনুভব করে। নিজের হাতের যে স্থানে গুলি লেগেছিল সেটা দেখতেই সে দেখতে পায় ওই জায়গাটি আস্তে আস্তে করে মিলিয়ে যাচ্ছে। শুধুমাত্র হাতই নয়, বরং তার শরীর, মুখ, যেখানেই যে ক্ষত ছিল সেগুলো সব মিলিয়ে যাচ্ছিল, যেমনটি তার বাবার সাথে হতো। সে বুঝতে পারে তার বাবার রক্তপানের মাধ্যমে তার বাবার শক্তি তার মধ্যে চলে এসেছে। এই শক্তি সে কি কাজে লাগাবে সেই অজানা পথেই সে এবার বেরিয়ে পড়ে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা প্রাপ্তর বাড়ির ব্যাকইয়ার্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে কয়েকজন লোক এসেছিল। এখানে একজন লোক জারটের লাশের কাছে গিয়ে বলে যে প্রাপ্ত যদি আগেই তাকে জানিয়ে দিত যে জারটের লাশ কোথায় আছে, তাহলে এত বছর ধরে তাকে অপেক্ষা করতে হতো না। একথা বলে সে জারটের লাশ নিয়ে ওই স্থান থেকে বেরিয়ে যায়। ফলে আমরা বুঝতে পারি এই লোকই হয়তো বা প্রাপ্তর বস ছিল, যার কাছ থেকে জারটকে লুকিয়ে রেখেছিল প্রাপ্ত। হতে পারে জারটের এই লাশ নেওয়ার পেছনে রয়েছে তার ভয়ানক কোনো উদ্দেশ্য, যে ব্যাপারে এই মুভিতে আমাদেরকে কিছুই জানানো হয়নি। আশা করছি এই মুভির পরবর্তী কোনো পার্টে হয়তো বা আমরা এই ব্যাপারে জানতে পারবো। আপাতত এই মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এরকমই গা হিম করা হরর মুভি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুভিটি নেটফ্লিক্সে রয়েছে। যারা এটা দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজ এইচবি শপ থেকে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারেন, তাও আবার সুলভ মূল্যে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।